देशी या इंडिया देशी तो कुछ नहीं बोल सकता बोल अरे আমি মুসলমান কি নাম তো আমার নাম হাসান এই আমার নাম আমাদের সবাই চেনে সে আমরা বুঝবো এবার বল তোর ছায়া তুই মুক্তিযোদ্ধাগুলো কোথায় কে কোথায় পাতা আরে তোদের কথা মাথা মুন্ডু তো আমি কিছু বুঝতে পারতাছি না বলছি তো আমি জানি না ওরা এখানে কেউ নয় कुछ नहीं कर सकते तुम कुछ नहीं বলছি তো আমি জানি না আমাকে মেরে কোনো লাভ হবে না বাঁচি গেছে আমরা বুঝবো তুই বল তোর মূল পান্ডাটাকে কে কোথায় পাতা বল চেষ্টা করছিস না চেষ্টা করছিস আমার সাথে আরে বলছি তো আমি জানি না চলো সারা তোদের অন্তত বলতাম না বেশ করেছে বাস করা যারা যুদ্ধ করেছে সালা আমাদের সোনার বাংলাটাকে তোরা এইভাবে লুটে পুটে খাবি আর তোদের ওই ইয়া খানের মস্ত ভুড়ি লাগাবি মারো এই যত খুশি কিন্তু আমার মুখ থেকে কিচ্ছু বাড়বে না কিচ্ছু বাড়বে না সালা আমার সারা বলতে আসতে থাকতো না তোমাদের সালা কারোর ক্ষমতা হতো না আমার গায়ে হাত তোলা সালা খান সেনার পুত তোদের মুখ খেলা পড়বো पारवा ना मतो दबाया आपने पारवा ना लेकिन जरा ये बुरा शराबी है पी के फुल डाउन और भी अच्छा हुआ मारो साले को मारने से कुछ निकले तो अच्छा है नहीं तो सब फांसी चढ़ा दो नहीं फांसी क्यों जनाब इसमें गोली से उड़ाया था मुर्दा किसी के काबिल है मैं जानू एक फांसी पूरा एरिया पर गिरा कर रख देगा साला मरो मारने से तो कुछ निकलेगा तो हम लोगों का जानकारी मिलेगा जी जनाब ये आपने बेहतर सोचा साला के फांसी दे दिया साला इंडिया डरा चलो
এখন এসে খবর দিলাম মুদ্রা মুদ্রা তোর আব্বা জানের ইন্তেকাল হয়েছে হাজি সাহেব প্রথমে কদম করলেন তারপর কাকুদের ইন্তজাম করলেন আর পরে বললেন মুদ্রা তুই ঘর যা করে আব্বু চলি আলাম জুয়া খেলে, সে নামাজ পড়ে না, সে বেপাড়ায় যায় আসে।
বুঝবে না ফেলনা, কিন্তু তুমি তো এইটুকু বোঝো যে এই কাজগুলো খারাপ, খুব খারাপ। হ্যাঁ বুঝো। এই যে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রিস্কা বলে রেখে 20,000 ভাগ নিচ্ছিস নাকি রে? হারাম চৌধুরী, যা, যা ভেতরে যা। শুনলি এতগুলো মেহমান আসবে, তাদের খাতিরদারির ব্যবস্থা করবে না। মা কি করো? মা তো কিচ্ছু জানি না। তাহলে আর কি? খালি গেল করতো আর আমারই মাথার উপরে নৃত্য করো। আমি তোমার সাহায্য করবো। হ্যাঁ চলো চলো। সালাম আলাইকুম ভাইজান। আইনেরা যদি এর প্রত্যয় করেন তো এটা কথা কইতাম আজ এই কিস্সাটা শুনবান যাইতে নিজ সব কথা এই লগে এইটাও শুনি রাখেন ভাইজান, কিস্সাটা বেবাগলো তুল নয়, কিয়ামত নজদিক এ তারই আলাম। হয়তানের সওয়াল এই দুনিয়া ঘুইরা ঘুইরা আসতেছে। মাফ করবেন, আমার মনে হচ্ছে আমার ভাষা বুঝতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে। আসলে কি জানেন, মতিগঞ্জের এই মানুষগুলো এই ভাষাতেই অভ্যস্ত। আমি জানি আপনারা কি বলবেন, বলবেন এই মঞ্চে দাঁড়িয়ে ওথেলো থেকে ওয়াদি পাউস, সেকেন্দার শাহ থেকে ম্যাক্সিম গোর্কির মা পর্যন্ত খাস কলকাতাইয়া ভাষায় লম্বা লম্বা ডায়লগ দিয়ে গেছে। আমরাও তাই চেষ্টা করি, কিন্তু যদি ওরা উত্তেজনা বসে, কখনো কখনো ওদের ভাষা ধরে ফেলে, সেই গুরুচণ্ডালিটা আপনারা নিজ গুণে মাফ করে নেবেন। দুনিয়াদারি পদ্মপাত্রে পানি বেড়াদারানি ইসলাম। আমি অদম বান্দা আপনার মধ্যে আর কি বয়ান করুন। আপনি তো শরীয়তের সব বানেও আপনি বহার খোদার কসম নামছে দুনিয়াদারি গুনাহ করতে বলছে। ইব্রাহিম সাহেবের মতো শিরিন আদমি দুনিয়ায় খাই আসে, তার হিকমতে আমরা মোনাজাত করি। আই রাবিকা রাব্বিল্লে আম্মাইয়াকুম। আচ্ছা, আপনি কি এমন ভাষায় কথা কইবার পারেন যাতে আপনার এইটুকু বুঝবার পারি? সুবহানাল্লাহ। বেনজি আমি গেছিলাম আপনার দেওর হাসান আলীকে করতে হতে লাগে, কিন্তু খতম করে এলাম আপনার শহর ইব্রাহিম মিয়া। আমার শহরে ইন্তেকাল কেমনে হলো? সবই ঠিক ছিল, কিন্তু আল্লাহ তাআলার মর্জি। বিবিজানকে বলে গেছিলাম পরদিনই ঘর বিপদা জমিয়ে নিলে, কিন্তু এমনই কাণ্ড ঘটলো 4 দিন আহমেদনগরে কাটিয়ে তবে বাড়ি ফিরলাম। তা আপনি তো একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না? করেছিলাম, তাকে হাকিম নিজামুদ্দিনের ছামতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তেরাত্রি কাটতে না কাটতে ওষুধ কাজ করলো কি করলো না, দেহটা নিথর হয়ে গেল। 15টা বছর ছাড়াছাড়ির পর ভাইকে কোল পাঁজরে নিয়ে শুয়ে পড়লো পাশাপাশি। আচ্ছা হাজি সাহেব, বলেন তো মুদ্রার বাপ এমন আহমেদনগরে দৌড়াইলো কেন? খান সেনেরা ওই বিহীন মাতাল নাই হাতিঘাট থেকে চলে আসছে, তাদের দূর কি? ভুলে যাবেন না, ওরা ছিল সহোদর ভাই। না, মুদ্রার বাপ কোনোদিন আশা না নিয়ে তার ভাই বলে শিকার যায়নি, অন্তত আমাদের স্বাধীন হবার পর থেকে। আসান আলীকে খান সেনারা ফাঁসি দিচ্ছে শুনে প্রত্যেকে জানি না মোটর সাইকেলে চেপে আপনার বড় পোলাও এসে হাজির হয়েছিল ওখানে। ও আমার বড় পোলা নয় হাজি সাহেব, সে কথা আপনি খুব ভালো করেই জানেন। সমস্ত মতিগঞ্জের মানুষ ওকে বলে শয়তানের ছাওয়া, ওর বাপও ওকে তার যুদ্ধ করেছিল। তাছাড়া না হাজি সাহেব, যার বাপকে জানতে পেরেছিল যে ওই শয়তানের ছাওয়াটা আহমেদনগরে এসেছে। বেচারি হাসান। না, আপনি এই ঝামেলা মুখে আনবেন না। বেশ খারাপ, আমি আসি কেন? না, বসুন বসুন। কি জানি বলছিলেন? আমি কিছু বলছিলাম না। আপনি জিজ্ঞেস করছিলেন মৃত্যুকালে ইব্রাহিমের সাথে তার বড় ছেলের দেখা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। না, আমি না। ইব্রাহিম আমাকে খবর পাঠিয়েছিল, কিন্তু সে আসেনি। জানি না তখন সে মাতাল অবস্থায় ছিল কিনা। বরং বলে পাঠিয়েছিল অমন বাপের হাত ধরে বেহেশতে যেতেও রাজি নয়, বরং ওর ছোট চাচার হাত ধরে দোজখে যেতেও প্রস্তুত। তাই যাবে সে, ওই দোজখের কীট দোজখেই যাবে। সবই
সবই আল্লাহ তাআলার মর্জি। হ্যাঁ, তবে জানেন তো হাজি সাহেব, আল্লাহ তাআলার মর্জি কখনো বেলাইনে চলে না। যারা হাদিস মানে, হালাল হারামের ফারাক জানে, তারাই বেহেশতে যায়। আর যারা শরীয়তি কানুন মানে না, ওই কাফেরদের সাথে হাত মিলিয়ে পবিত্র পাকিস্তানকে টুকরো করতে চায়, তাদের আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। আল্লাহ তাআলা হাসানকে মাফ করবে কিনা জানি না, তবে মারা যাওয়ার আগে তার বাপ কোথায় তাকে মাফ করে দিয়েছে। তাই নাকি? তা কি করে বুঝলেন? নাহলে শেষ সময় সে একটা নতুন উইল করার কথা ভাবতো না। নতুন উইল মানে? কেন, মুর্তজা আপনাকে সে কথা বলেনি? না, কি বলছেন কি আপনি? মারা যাওয়ার আগে ইব্রাহিম সাহেব একটা নতুন উইল করেছে, সেটা আজ এখানে সিল ভেঙে পড়ে শোনানো হবে। মুর্তজা এই কথা আপনাকে বলেনি? আর আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার এত বড় সর্বনাশ হতে দিলেন? আমি তো নিমিত্ত মাত্র। থামুন আপনি। আপনি না হাজি আর মক্কা ফেরত? আপনি কি মানুষ? বেনজি, আজকে আপনার কথায় আমি কিছু মনে করবো না। আচ্ছা, সম্পত্তি যা, সে উইল করলে আমি বাধা দেবার কি? আপনি শোকে আচ্ছা, বেশ বেশ, শোক নয়, বরং হতাশা শব্দটা আপনার হৃদয়ের অনুভূতি। অস্থির হৃদয়ের কথা কবে থেকে সমঝাতে শুরু করলেন হাজি সাহেব? হাফেজ মৌলানা সেজেছেন তাই সাজুন, নেতার নাইমা সাজলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিন। মুর্তজা স্যার আছেন নাকি হাজি সাহেব? কে? আসেন আসেন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। এই রাঘবী মুক্তার ভাইকে দেখতে আমাদের দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। জল বদলের দিনে ওনার আবার ঘন ঘন মাঠে যেতে হয় কিনা? দেখো ভাই, আমার বয়স হয়েছে, রক্তে চিনি ধরেছে, বহুমূত্র রোগ, কোথাও যেতে গেলে একটু ব্যবস্থা করে যেতে হয়, সময় তো ওসব কাজে আমার কোনো ভুল হয় না, জানেন তো। যখন আমি মুখদারি করতে সদরে যেতাম, তখন সকলে আমাকে এই বলেই ভরসা করতো যে রাঘবী মুক্তারের কাজে পান থেকে চুল খসা করে চুল নেই। সে কথা কিন্তু ঠিক। আইনি কাজকর্মে এই অঞ্চলের এক নম্বর লোক কিন্তু আপনি। বিনা পয়সায় লোককে দলিল, দস্তাবেজ, দরখাস্তের বয়ান লিখে দেওয়া থেকে আইনি পরামর্শ কি না দেন আপনি। বিনে পয়সায় কথাটা করে ভুল। ফি নেয় না ঠিকই, তবে তার বদলে পুকুরের মাছটা, বাগানের সবজি সবই নিয়ে থাকে। আরে মুক্ত, আমার খোটা দা, নিজে যখন জমি দলিলের পাটিশন লেখাতে দিয়েছিলে, আমি তোমার কাছে ফিস দিয়েছিলাম, নিই নাই। নিজেই তো দুটো টুকরো আর এক ধামা জীবন মাছ ভেট দিয়েছিলে, আর আজ আমার কিনা ফিস দেওয়া, অনেক খোটা দাও। না না, আমি 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 কি বলি, এই যে এই সমস্ত ব্যক্তিগত আলোচনা ছেড়ে যে কাজের জন্য আমরা এখানে জড়ো হয়েছি সেই ব্যাপারে কথা বললে। শুনলাম ইব্রাহিমের বড় ছেলে ওই শয়তানের থালাটা আজ মতিগঞ্জে এসছে, সারা ইন্ডিয়া তারা। আরে আজ না, আজ বলছো না, কাল রাতে ভোট ভোটিয়ে মোটর সাইকেল চেপে এসে হাজির হয়েছে সরকার। আমি তাকে বলেছিলাম আসতে, তাই খবর পেয়ে এসছে বোধহয়। ও আচ্ছা আচ্ছা, না আসানটা কিন্তু চাচা আসানের বড় নেওয়াটা ছিল। ওই জন্যই তো ওটা আজন্ম ওর মতো বেড়া কখনো নামাজ আদায় করেনি, সহবত পর্যন্ত শেখে। এমনকি রমজান মাসে দুপুরবেলা পিঠ তলায় বসে মুরগি জবাই করে দিত। যখন হাসান আলী ত্যায্য ভাতা করলো, তখন হাসানের বয়স কত হবে? বছর দশেক? ওই বছরই তো মৃত্যুটা চাচার কাছে গিড়িতে গেজা ভরে টানতে শিখেছে, চোলাই বানাবার কায়দাও শিখেছে। বাপ তাকে মেরে ধরে সাহায্য করতে পারে না। এমনকি বুঝতেই পারলো না চাচাকে কোন জায়গাতে বসত করেছে। তাও ঠিক ছিল যতদিন ছেলেটার মাথার ওপর ইব্রাহিম ভাইয়ের পাতার ছাদটা ছিল। সেটাও বুঝলো যবে থেকে সংসার ঢুকলো ওই ইব্রাহিম ভাইয়ের দ্বিতীয় পক্ষ হরিরামেকা। ছেলেটাকে মালুম নিরুদ্দেশ হয়ে গেল। ওদের কথা ছাড়ান দেন, দেশের যা অবস্থা তাতে নিজেদের মাথার উপর ছাদগুলো কতক্ষণ থেকে সেটাই চিন্তা। তাজা বলেছেন হাজি স্যার, তবে কিন্তু আপনার মতো দায়িত্ববান মানুষে ওকে এখানে টাকা একদম উচিত হয় না। কারণ গায়ের লোক ওকে দু চোখকে দেখতে পারে না। হ্যাঁ মানে আমি বলেছিলাম গায়ে ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো। এখন কি হবে? কথাটা কানে গেলে ওই আপনার ঠ্যাংটা খোলা করে দেবে। ও, আর আপনাকে কি ছেড়ে দেবে ভেবেছেন? আপনি যে ইব্রাহিম ভাইয়ের কাছে পরামর্শ দিয়েছিলেন ওকে ত্যায্যপুত্র করার, সেটা কি জানে না ভেবেছেন? আরে তার উপরে ইব্রাহিম ভাইয়ের সমস্ত সম্পত্তি ও
ওকে বাদ দিয়ে ওই ফরিদা বিবিকে যে লিখে দেওয়া দলিলটা সেটা আপনারই হাতে লেখা নাকি? না না, ওনাকে যা করতে বলা হয়েছে উনি তাই করেছেন, উনি তো নিজের থেকে কিছু করেননি। আরে তাহলে তো অপরাধী হয়ে সওয়াল করাটাও অপরাধ, তাই না? হাজি সাহেব, হাজি শুনুন, এইসব অশিক্ষিত মুখ্য লোকের সাথে কোনো কথা কয় লাভ নেই। সবাই মিলে মোনাজাত করি। ওসব কথা থাক, আমি এর আগেও এসেছিলাম, মোনাজাত করে গেছি। মহিমজির হৃদয় Ladies and gentlemen, आपकी बंदा हसीन, आपकी नफा की खिदमतगार, आपकी जूती की हफ्फल, आपकी टेंगड़ी की कुर्ता, आपकी शैतान सवाल, हासान आली बंदा हाजिर। আসার এটা তোমার রসিকতা করবার সময় না পরিবেশ। তোমার শরীয়ত হাজি সাহেব আর শরীয়ত আর হাদিসের সমস্ত বিধান আমি মাথা পেতে নেব। তার আগে 15 বছর পরে ঘরে ছেলে ঘরে ফিরলো, সবার সাথে কি পিড়ি জমাইল। আরে দেখ সোনা, বাপরে হারানো মানিক ফিরে পাইয়া সবাই কেমন বাবু শীতায় গেছে। আব্বাজানের ইন্তেকালের খবর পাইয়া হাতে কাইন্দা কাইন্দা পুরা পোশাক খান সব সময় করাই ফেলছে। এদিকে আব্দুল চাচা, আরে কতদিন পর তোমার নেচে দায় করা সুন্দর বদল খালি দেখলাম। মনে আছে ছোট চাচা নিজের হাতে বানানো পোশাক মদ আমি তোমাকে পৌঁছায় দিতাম। কিভাবে বলছো? আমি ওসব কখনো ছিঁড়ে দেখিনি। আরে আপনারা তো মরে গেছে, আমি স্মরণ কিসে? আরে আসার কথা বিলাই দিয়ে খা হবে নাকি সন্ধ্যেবেলা চুকু চুকু ঢুকু ঢুকু। ওইদিকে ওইদিকে হ্যাঁ, কতদিন পর মেহবুব চাচা তোমার এই বম্বু খাটি তো আমার নজরে পড়ে নাই। আরে কেমন দেখছো শুকায় মাংস হয়ে গেছে। মনে আছে ঢাকা মেন্দি বাজারের রাবিয়া বিবির তোমার নাম কবুল করার পর রাবিয়া বিবির ঘরে আমি দ্বিতীয় রাত আর কাটাই নাই। আমি বললাম কি, রাবিয়া চাচি তুমি আমার চাচার নাম কবুল করেছো, বাস তুমি থাকো, আমার চাষের মতো থাকো, আমি আর যাবো না। কি বলছো? রাবেয়াকে আমি তাকে চিনি না। না এটা কিন্তু স্বাভাবিক। চাচা কেমন ছিল? আমার তো ফটো ক্যাপ্টেন তো নয়, ছিল আজ রাবেয়া বিবি, কাল ফাতেমা বেগম, পরশুদিন নাজমি। ওরে বাপরে, এবার তারও তার আমার দিকে তাকাও। তাকাবো কি হাজি সাহেব, তোমার দিকেই তো তাকাইলো। তোমার সুনাম তো মুয়াজ্জিনের আযানের মতো দূর-দূরান্ত করে ছড়ায় পড়ছে। এই শুনলাম তুমি নাকি আওয়ামী লীগের টিকিট রাজনীতি করোনা বলে প্রত্যাখ্যান করেছ। আরেকটা কথা শুনলাম, গায়ে আসতে আসতে শুনলাম তুমি নাকি এই বুড়া বয়সে এখন দিল তোর বেহেস্তের হুড়ি পরিরে শাদি করছ। হাসান, অসভ্য হওয়াটা কোনো বাহাদুরি নয়। আমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় নেই। मैंने तो देखा नहीं। আমি বাংলাদেশের মেয়ে, উর্দু বুঝি না। বাংলাদেশ এমন স্নিগ্ধ সৌন্দর্য কেবল এই বাংলাদেশেই সম্ভব। हाजी साहब उन्हें तो उर्दू बोझेन ना, भाई আমি কই जो चीज आपने सुना है ना, आप तो सिर्फ जहुरी निकला। कॉलेज पास उच्च शिक्षित রাগড়ি চাচা, ভালো কথা এসো। আচ্ছা, আসান চাচা একটু অবৈধ সন্তান হয়েছে, সে কি এখনো বেশি আছে নাকি আপনাদের ভালোবাসার আতিশয্যে
মরে গিয়া বেশিছে। মরতে যাবে কেন? ওই তো সে খেলো। ওরে, এটা একেবারে আসল কথা, মুখের গরম না। আহা, কি নাম রে তোর? খেলনা। কি করলো? খেলনা। তোর নাম খেলনা কেন হবে? তুই তো খেলনা রে। কান্দে কেন? কান্দিস কেন? ভাইয়া? কান্দে কেন রে? কে কাঁদাইছে রে? ওই, কে কাঁদাইছে রে? আমি শয়তানের নামে শপথ নিয়ে বলতেছি যে কাঁদাইছে হবে। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমার এই ভিটায় যাদের ঢুকতে দিয়েছি তারা যেন ভুলে না যায় দিব্যি দিলে শরীয়তে মানা। এই ছামুকে ওই বেয়াদবি আমি সহ্য করব না। আইরে আম্মাজা, তা বুইতে তো এখনো পড়াই হয় নাই। তা না পড়তে কি করে বুঝলেন যে শামুক খান আপনার? আমরা বোঝান তার শেষ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য একখানা উইল লিখেছিলাম। এই শুনলাম সেখানে গিয়ে যে স্থির ভেঙে পড়া হবে। আসান ফাঁসারে ফাঁসি দিচ্ছে শুনে শুনে এসেছে। বুঝতে পারো ঠিক সময় পৌঁছতে পারি আসলে পৌঁছানোর আগে লটকায় দিল রে। চলে যাচ্ছিলাম, ভাবলাম যে না, তখনই হাজি সাহেব আমাদের বললেন শেষ বয়সে একটা উইল লিখছেন। তা ঢুকে গেলাম। আমার বাপ বতান একেবারে পুরো রেই সাত ছিলেন। হ্যাঁ, তো তিনি নিশ্চয়ই তার এই অকাল কুষ্মাণ্ড এই ছেলেটারে, বড় ছেলেটারে তার সকল সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করেছেন, তাই না? এইটা শুনবো, এখান থেকে বিদায় হবো। রাখুন চাচা, উনি তো আপনার কাছে না? দেখি ক্ষীর মহল নয়, আটা দিয়ে আটা হাতে খাওয়া খান। তাইতে কি আমি পরে দেখছেন না আমাদের অবস্থা রে বাপরে। কাইন্দা কাইন্দা আরে শামুক খান যে উইল মোতাবেক তার এইটা না বাবা স্তব দেখছেন না, কোনো স্বস্তি নেই। তবে আগে থেকে আপনাদের কইয়া রাখি, উইলের ভাষা কিন্তু অত্যন্ত কাঁচা। কাঁচা? ও চাচা, আপনি বুঝলেন কি করে উইলের ভাষা? আপনি পড়িছেন না? লুকাই লুকাই পড়িছেন না? তাহলে বোঝে কি করে উইলের ভাষা কাঁচা? এটাই বুদ্ধিজীবী। ওরে হালা বুদ্ধিজীবীর দৌড় দেখছো? উইল লেখায় আনন্দ করে, উইল লেখায় আনন্দ করে, উইলের ভাষা অত্যন্ত কাঁচা। আরে আরে বড় মেয়ে আরে তাই হারে আমি শুনি। আমি জানি যে এক লাইন লিখতে গেলে সচরাচর ওনার আড়াইখানা বানান ভুল হয় গড়ে। আড়াই কথা লিখতে গেলে একটা নিপ ভাঙে গড়ে। স্বাভাবিক। বুঝান তো, ক্লাস 5-এর পড়ারা এগোতে পারেন নাই না? আপনি পড়েন, আপনি তো বুদ্ধিজীবী, পড়ো। আমি ইব্রাহিম ওসমান আলী, শাকিল মতিগঞ্জ, থানা কোতোয়ালি, সজ্ঞানে ও বহাল তবিয়তে আহমেদনগর গ্রামের উপকণ্ঠে মৃত্যু শয্যায় সাহিত্য অবস্থায় দেখুন কাল মৃত্যু শয্যায় সাহিত্য অবস্থায় বহাল তবিয়তে চাকাল। আপনি টাকা লোক তো, আপনি পড়েন। পড়ছি। মৃত্যু শয্যায় সাহিত্য অবস্থায় এই শেষ উইলপত্র সহস্তে সম্পাদন করিতেছি। অত্র উইলপত্র দ্বারা ইতিপূর্বে কৃত যাবতীয় আপনার কি আমার সাহস হয় নাকি? যাই হোক, ইতিপূর্বে কৃত যাবতীয় উইল নাকচ করা হলো। আমার কনিষ্ঠ পুত্র মুর্তজা ওসমান আলীকে তাহার স্বাধীন দিনে 2 সহস্র পাকিস্তানি মুদ্রা প্রদান করিতে হইবে।
শুধুমাত্র যদি সে মোদিও চাচাতো ভাই আব্দুল গনি সাহেবের একমাত্র সন্তান সীতারাকে শাদী করে। আর যদি সীতারাম মুর্তজাকে শাদী করতে না চায়? আমাদের কাছে দেখি 2000 টাকা পানি মুক্তদা। সে ভাবনা আমার মেয়ে আমি চিনতে কিন্তু সেটা কি করে সম্ভব? একটা মেয়ে কি নিজে সেই ইচ্ছা করে কিছু থাকতে পারে না? শরিয়াতে কানুনে তাহলে ইয়া আর কাপড় সন্তরা রয়েছে কেন? এটা তো আর হেদুর বিয়ে নাই যে যাকে আরে আমি বলছিলাম 2000 টাকা আপনারা ফাইন করতেন। আপনি তো বললেন। আমি করিলাম। হ্যাঁ টাকা না না বুঝলে টাকার কথা কোথাও বলা হয়নি, পাকিস্তানি মুদ্রার কথা বলা হয়েছে। তা সিকি দুয়ানিও তো পাকিস্তানি মুদ্রা এবং পয়সা। ওরে হালুয়া বুদ্ধি দেখছেন? আপনি নিজের জায়গায় যান, গিয়ে টুপিটা পড়ুন। এই আপদটা কেন দামাত বানাতে বলেই গেছে। পড়ুন। হ্যাঁ বলছেন করছি, করতে বড়ই কষ্ট হচ্ছে, এত গুণে ভরা। এবং আমার একমাত্র বিবি সাহেবা ফরিদা বেগমকে তাহার যাবজ্জীবন এবং অথবা যাবত নিকাকালে মাসিক 50 টাকা হিসেবে বার্ষিক 600 টাকা মাসোয়ারা দিতে হইবে। দেখো 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 বার্ষিক মাসোয়ারা করেন দিব, এখানে দিব দিব। পড়ুন পড়ুন। এতদ ভিন্ন আমার স্থাবর অস্থাবর মোকাম জমি জিরে জলকর ব্যাংক আমানত বন্ধকি তমসুল গরু লাঙল বীজদান রায়তি সত্ত্ব ইত্যাদি যাবতীয় আমার জ্যেষ্ঠ পুত্র হাসান আলীকে দিয়ে গেলাম। খুদা হাফেজ। তোর বিয়ে হবে, আমি টাকা দিব। আব্দুল চাচা বন্দোবস্ত করো, বিয়ে হবে, আমি টাকা দিব। কেন দামাত বানাতে বলে গেছে? কথা ছিল শুনুন, এত ভুলে ভরা হইল তো আইন সিদ্ধ হতে পারে না। আল্লাহ পারে না। আমার কাছে দিলেন আরেক কানুন আছে। আমি রচনা করেছিলাম, আপনি কিন্তু দাবি নিশ্চয় আমি করেছিলাম যে কাজটা ঠিক হইল না। সুন্দর উপযুক্ত এত ভুলে ভরা হইল সিদ্ধ হবে কি করে? দেখলেন আইনের হাড়িতে সিদ্ধ হতে থাকবে। মানে এইটাই হবে। হাজি সাহেব বই গেল আমি এটা এইটাই শিখতে হবে। ওইটা না, আমি কি করি? এইটা হাতে 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 করা কি করে দিব? কি শুনলি রে? আজ থেকে ইসলাম খানাবাদ আজ থেকে এটা হয়ে গেল শয়তানের হেডকোয়ার্টার্স। তুমি এসব কথা ওকে বলছো কেন হাসান? মাফ করবা হাজি সাহেব, তোমার কাছে তো আমি বাধা দিই, আমার কাছে তুমি বাধা দিও না। এরা না সাথে কি বলে জানিস? এই শয়তানের সওয়াল। তুমি ওদের বলতে দাও কেন? আমার কাছে তো ওই জন্তুটা। এটা কথা বলতে দেবার শক্তি
আল্লাহ তাআলা এই দুনিয়াটা পয়দা করে নাই রে। আল্লাহ তাআলার নাম নিয়ে ব্যবসা করবে বলে এরাই আল্লাহ তাআলা পয়দা করেছিল। শুনছেন আপনারা? আজ থেকে হয়ে গেল শয়তানের সাওয়ারের হেডকোয়ার্টার্স। তারপরে সকলে তো খুবই খুবই ধার্মিক মানুষ। কেউ হাত কাপড় আর মাথার ছাদ দিয়া অবৈধ বহির্দারে দায়িত্ব নিতে চান কেউ? আমি চাই তোমাকে না জ্যান্ত করে দেওয়া উচিত। না আমি আপনার লগে যাইব না। হ্যালো আমি আপনার লগে যাইব না। না माफ करना मैडम साहब, আপনার শরীয়তি বেহেশতে খেলনা হয়ে বেঁচে থাকাতে এই শয়তানের পোতকে খেলনা হয়ে বাঁচতে চায় না। একটা কথা তোমায় বলে যাই হাসান, সম্পত্তি পেয়েছো ভালো কথা, কিন্তু ওই মেয়েটির উপর তোমার কোনো অধিকার নেই। ও নাবালিকা। পাকিস্তানে এখনো শরিয়াতি কানুন বর্তমান। তোমাকে সাবধান করে দিচ্ছি। কথাটা যখন বললাই তোমার একটা কথা সাবধান করে গোটা পাকিস্তানের মধ্যে থাক। আজ থেকে এই বাংলাদেশে যে আইনটা চালু হতে চলেছে তার নাম জানো? মার্শাল্লাহ। মার্শাল্লাহ। আহমেদনগর থেকে আসার পথে এখানে দেখলাম খান সেনারা গায়ের 5 মাইলের মধ্যে চলে এসেছে। দুপুরের আগে বাগদানের মাঠে তাদের ছাউনি পড়বে, আর সন্ধ্যার আগে ওই হাট খোলার মাঠে ফাঁসি কাঠ ঝুলানো হয়ে যাবে। আর মনে রাখো, যে ভুলটা ওরা আহমেদনগরে করেছিল না, সেই ভুল কিন্তু এখানে আর মতিগঞ্জে করবে না। আহমেদনগরে ওরা কি ভুল করেছিল? 2 লক্ষের ফাঁসি দিয়েছিল রে। না 2 লক্ষ তোর বাপরে না, তোমরা তো সকলেই জানো না। আহমেদনগরের মাথা মুক্তিবিহারীর নেতা 80 বছরের ধানু তোর বাপ আসাদ হাসান মহমের ঘরে খিস্তি খেয়ে করছিল। আর ওরা ভাবে বুঝি আসান চাষাই মুক্তি বাইরে কিন্তু মনে রাখো সেই ভুল ওরা করবে না। ওরা বুঝতে হবে এই মতিগঞ্জের মানুষ কার নির্দেশে চলে। মতিগঞ্জের মুক্তি বাহিনী বিদ্রোহীরা আমার নির্দেশে চলে না। আমি এই পঞ্চগ্রামের মন, আমি রাজনীতি করি না। আরে রাজনীতি খবর না করে এটা তো সকলে মানো না। মনে মনে তোমরা সকলে, আমরা সকলেই বিদ্রোহী না। হ্যাঁ জানি জানি, কইতে পারো না আমার মতো কারিয়া কইতে পারো না পাকিস্তান মুর্দাবাদ জানি, কিন্তু বলো না মুখে সিনায় হাত দিয়া কে চাও না, কে চাও না পৃথিবী থেকে পাকিস্তানের মাল নাম মুছে যাক, কে চাও না, কে চাও না বঙ্গবন্ধু মুজিবুর রহমান আবার ফিরে আসো, কে চাও না এই সোনার বাংলার শোষণ বন্ধ হোক। এই শয়তানের ছাওয়ালে ফাঁসিতে লটকালে কেউ ভয় পাবে না, এরা তো সবাই খুশি হবে না। তাই আমার তো কোনো ভয় নাই, ভয়টা তোমাদের। ওয়ালি জাফর ঠিক খোঁজ নেবে কার নির্দেশে চলে মুক্তিগঞ্জের মানুষ। এই মাক্কি যোক্তা নাকি ঘুষখোর মহাজন নাকি মসজিদের বড় ইমাম যুদ্ধ শহীদ চলে যাও। এই ছোকরা তোমায় মিশি মিশি ভয় দেখা দিচ্ছে। আমি কঠিন দেবী করছি। হে আল্লাহ, যেন দিন রাত্রি না হয়। আরে আরে এই দেখো এখানে শয়তানের প্রতিষ্ঠা হয়ে গেছে। আমাদের পর্যন্ত বলে নাই বিবৃতি দেশ হাদিসের মানা ওইটা নাকি এই সাউন্ডটা বলবে না। ওরে মা বাবা ফের লাগে লাগাইয়া
বন্ধু দৌলার আমার মেঘনার গারে বাড়ি ইজামনি আর তোতামনি বানের চাকাত ফাড়ি মনের সুখে গাইয়ে মন নাও তো গানের খাড়ি ওরে মনের সুখে গাইয়ে মন নাও তো গানের খাড়ি অয়ুব বন্ধু দৌলার আমার মেঘনার গারে আরে বাবা, যে একেবারে তুমি কোথায় গেছিলে বলো তো? আরে আমার চিন্তা বাবা, হচ্ছিল। দেখছো না অবস্থাটা কিরকম দাঁড়িয়েছে? ওরে এত ভয় পাচ্ছ কেন তুমি? তুমি ঠিক আছো তুমি? আমি একদম আমি একদম ঠিক আছি না। খবর নিতে গেছি। জয় বাংলার ছেলেগুলো যোগেশ্বর, কুদ্দুস, নিতাই, গৌর, কেউ একটাও তলা নেই। সব কটা বেপাত্তা। কোনো ঘাটে কোনো নৌকো চলছে না। না না, বর্ষার কারণে নয়, পাঠানোর কোনো নৌকাই নেই। ইব্রাহিমের সমুদ্রের তালা, হাসান কোথায় যে বিদ্যুৎ কে জানে? মর্তুজা, হেমা, যাদের কোনো একটু অসুস্থ হয়ে পড়ে। ওটা কি বাজছে ওটা? ওটা ওটা বাগডাঙ্গার মাঠে ওরা বিউগল বাজাচ্ছে। কিছু চিন্তা করো না। তুমি সত্যি করে বলো। বলো না তোমার কোনো ভয়ের কিছু নেই? নেই তো? হ্যাঁ? আমাকে সান্ত্বনা দিচ্ছ না? আমি না। ইয়াহিয়া খাঁ চাইছে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে। আর সেই বন্ধনের মেরুদণ্ড হচ্ছে ইসলাম, শরীয়তি কানুন। আমি এই পঞ্চগ্রামের মৌলানা, আমি রাজনীতি করি না। ওরা আমাকেই ঘাঁটাতে যাবে কেন? কিন্তু বাংলাদেশের মুক্তি তো তুমিও চাও। কেউ চুপ করে আছে? দেখো, খোদা তাআলার দুনিয়ায় নানান কাজ। সবাই কিন্তু সব কাজ মানায় না। কেউ কাজ করে, কেউ শিক্ষকতা করে, কেউ ডাক্তারি করে, আবার কেউ বুকের খুন দিয়ে দেশের সেবা করে। আমি মানছি যে ওই ডাক্তার, চাষি ভাই, শিক্ষকদের থেকে যারা বুকের খুন দিয়ে দেশের সেবা করে, তার অনেক উঁচু দরের দৃশ্য। কিন্তু সবাইকে তো তার নিজের কাজটা করে যেতে হবে। আমারটা যায় ইনসানিয়াতের নৈতিক দিকটা, ধর্মবোধ। কিন্তু ওই কথাটা বললে যে হাসান ভাই, আমি ওর নাম উচ্চারণ করতে চাই না, তুমি ওকে ভাই বলে ডাকো। কি করবো আমি না? আমি এই পঞ্চগ্রামের মৌলানা, 5 গায়ের মুসলমান মাত্রই তো আমার ভাই। মুসলমান? আচ্ছা, ও কি ধরনের মুসলমান বলতে পারে? ও আল্লাহকে মানে না, কি অসভ্য ভাষাও? হিন্দুরা কি বলে জান? বলে যে শত্রু হিসেবেও ঈশ্বরকে ভজনা করা যায়। আমিও তো সেটাই করতে চাইছি। ও হিন্দু, ও কাফের। না, আমি ঠিক সে অর্থে বলি। দেখো, কোনো কারণে ওর মুখটা আল্লাহ রসুলের বিপরীত হয়ে যায়। আবার কখনো একটা আঘাতে ওর মুখটা যদি আবার ঘুরে যায়, দেখবে ও সম্পূর্ণ অন্য জাতের মানুষ হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। কোনো একটা কঠিন আঘাতও একটা মানুষ এভাবে রাতারাতি পাল্টে যেতে পারে না। তার শিক্ষা, দীক্ষা, জীবনবোধ পাল্টে গিয়ে রাতারাতি একটা পাষণ্ড কখনো প্যাগম্বর হয়ে যেতে পারে না। কেন? নিজের চোখে দেখোনি বলে? তাহলে ওর সন্ন্যাসী হওয়া তো না? মানে মানে উল্টোটা, কোনো একটা কঠিন আঘাতে তোমার মুখটা হঠাৎ করে আল্লাহ রসুলের বিপরীত হয়ে যেতে পারে। তুমিও তার মতো খিস্তি খেয়ে শুরু করতে পারো। তাও হতে পারে। আল্লাহ তাআলা দুনিয়ায় কি না সম্ভব? না, যা হওয়ার হয় তা কখনোই হতে পারে না। এই যে আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি পাল্টে যেতে পারি। তাহলে তো খুব বিপদের কথা দিল। ধরে নেওয়া যাক যে তর্কের খাতিরে আমি আর ওই জানানো আমরা দুজনেই বদলে গেলাম, অথচ তুমি বদলালে। তখন তোমার অবস্থাটা কি হবে? কেন? কি হবে? তখন তুমি আমাকে ঘৃণা করতে শুরু করবে, এক অসুস্থ পেয়ার। এসব বলো না, আমি তো ওই কথাটা ভেবে বলিনি। আমি বলছিলাম যে আমার আচ্ছা, এই পুরোটা কি শুনতে একটা চাও পাবে না? হ্যাঁ, আমার মুখটা তো এখনো তোমার দিক থেকে ভরে দিল। হ্যাঁ, আমি না একদম ভুলে গেছি। তুমি বসে, আমি এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ, যাও। কিছু একটা মুজিবনগর থেকে বলছি। মুক্তিবাহিনী জওয়ানরা আহমেদনগর মতিগঞ্জ এলাকায় পাকিস্তানি খান সেনাদের উপর প্রচন্ড হামলা করেছে।
ওদের একটা প্লেটুন আত্মসমর্পণ করেছে, বাকিরা মতিগঞ্জের দিকে পিছু হটেছে। আহমেদনগরের গণ আদালতে পাক বাহিনী মেজর ওয়ালি জাফরের প্রাণদণ্ড হয়। গত পরশু বেলা 11টার সময় আহমেদনগরের হাটতলাতে জাফরের ফাঁসি হয়। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় প্রবীণ নেতা আখতারুজ্জামান একরাম খান। এমন খবরটা ওরা পেল কোথায়? মেজর জাফর তো বহাল তবিয়তে মতিগঞ্জে পৌঁছে গেছে, পিছু হটেও নয়। তবে रावलपिंडी रेडियो पाकिस्तान की कुछ अहमदनगर में इंडियन आर्मियों का नेता अख्तरुज्जमान इकराम खान को फांसी दे दिया गया। अब हमारे जवान मेजर वाली जफर के साथ मोतीगंज पहुंच गया है। হ্যাঁ তা বললো বটে, কিন্তু শত্রুই হোক আর মিত্রই হোক, যে হতভাগা ফাঁসি থেকে ঝুলেছে তার নামটা কেউ মুখেও উচ্চারণ করলো না। বোধহয় শয়তানের চালাক গুরুদেবের নাম উচ্চারণ করাও বারণ। এই সামনেও তার নাম উচ্চারণ করা বারণ। হাজী সাহেব হাসান আরে কি শালা বৃষ্টি শালা, মানে আমি তো ভিতরে গেলেই শালারে একটু এরে কতটা খারাপ হয়ে গেল। এগুলো না চাইলে শরীর খারাপ হয়ে যাবে। আরে এখানে স্মরণ করার কিছু নেই, তুমি এগুলো রাখো। আমি না এক কাপ চা। আমি সত্যি বিড়ম্বনের মধ্যে ফেলতে চাই নাই, কিন্তু যে কথাটা বলতে এসেছি না অত্যন্ত জরুরি। আমি শালাও অতবার বলতে চাই নাই, কথাটা আপনাদের দুজনের পক্ষেই জন্যই আর কি। কথাটা কই দেখো হতে পারে কোথায় এখানে বসো, এখানে বসে দেখছেন আপনার তসবি ছাড়াটা আমার রিভলভারটাতে কেমন জড়ায় আপনি কি তর্ক করবেন না, কোনো জেদ করবেন না, যা বলি মন দিয়ে শুনবেন, ঠিক আছে? সময় অত্যন্ত কম, কিন্তু আজকে রাত 3:10 আমার লোক আসবে, দরজা টোকা দিবে। আপনি সেখান থেকে পুকারিয়া জিজ্ঞেস করবেন, উত্তরে শুনবেন সে বলে মিকি মাউস, এটা কোড নেম মিকি মাউস। ওইটা শুনবেন, নিজের কানে শুনবেন, দরজাটা খুলবেন, তার সাথে বেড়াই যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি ওই যে জামাল মিয়ার বাড়ির পিছনে বড় তেঁতুল গাছ, ওইটার নিচে আমি মোটর বাইক নিয়ে থাকবো, আমার সঙ্গে ভেগে যাবেন। জামা কাপড় কিছু নিতে হবে না। হ্যাঁ, তবে এই যে এইটা, এই তসবি ছাড়া নেতে বলবেন না, ওইটা আমাদের আর্সেনালে নাই। বদ্ধ উন্মাদের তোলা, বুঝলেন হাসান ভাই? শোনো, একটা কথা বলি। হাসান ভাই, আপনি ভাই তো বলেন, আপনি তর্ক করবেন না, সময় কিন্তু কম। কাল আপনার বাড়ি রেড হবে। হ্যাঁ, পাকা খবর, মেজর ওয়ালি জব্বর আপনি নির্বাচন করেছেন। কোনো কথা বাড়াইবেন না, মিকি মাউস আসবে, তার সঙ্গে আপনি বেড়ে যাবেন। আর ওই যে বললাম যে বেগম সাহেবের কথা চিন্তা করবেন না, ওর দেখভাল আমার লোকেরা করবে, তবে কিছু টাকা করে দিয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, গরু পোষার মতো রেস্ট ইন্ডিয়ান আর্মি দেয় নাই। আমি কোথাও যাব না, আমি এই পঞ্চগ্রামের মৌল না, আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তাছাড়া আমার মনে হয় তোমার খবরটাও ঠিক নয়, আমি রাজনীতি করি না। রাজনীতি করেন না, না করেন, জানেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের পুরা ব্যানার দিয়ে খুশায় মেরেছিল, তারা কেউ কিন্তু আমার মতো শয়তানের সাওয়াল ছিল না। তারা প্রত্যেকে ছিল পণ্ডিত, হাজি, হাফেজ, মৌলানা। তুমি যেও না, আমি দেখেছি। খুব খারাপ হয়েছে, বুঝলেন তো? মেহবুব চাচা হাকিম সাহেবকে ডেকে এনেছিলেন। হাকিম সাহেব কইছেন যে ভয় কিছু নাই, কিন্তু আমাজন খালি কইতেছেন ওরে আমি আর বাঁচবো না রে, ওরে আমি আর বাঁচবো না রে। হাকিম সাহেব তো অন্য কিছু বললেন না, কিন্তু
কি হলো? সাদা তো আছে, কি টর্চ দেবো? না না টস লাগবে না তাহলে? খালি স্যার আপনি একটা কথা জিজ্ঞেস করুন হ্যাঁ, কি কথা? বলছি যে ওই হাসান ভাই কি আজ এখানে এসেছিল একটু আগে কেন? না হাসান ভাই হ্যাঁ আইলে তো দেখতেই পারতাম কিন্তু তাহলে ওরা আমার আজকে এত কথা জিজ্ঞেস করলো কেন কি জিজ্ঞাসা করছিল বল? ওই যে আসার পথে আমার কতগুলো লম্বা লম্বা লোক হাতে কিছু বন্দুক ওই আমাদের আটকায় আমার জিজ্ঞেস করে আমি হাসান ভাইকে চিনি কিনা সে কোথায় আছে আমি জানি কিনা আমি বলতে গেছিলাম আমি তাদের কয়ে দিই যে হ্যাঁ গতকাল রাতে আমি তাদের দেখছিলাম কিন্তু এখন সে কোথায় আছে আমি জানি না ওরা না আমার খুব ধমকায় হাসান ভাইয়ের ব্যাপারে সাবধান করে দেন হ্যাঁ ঠিক আছে, চিন্তা করতে হবে না। ঠিক আছে আমি হাসান হ্যাঁ সাবধানে যা। তুমি ওর কথাগুলো শুনলে? শুনলাম বই কি? কিন্তু আপনি যাবেন কোথায় এখন আজি সাহেব? এই বৃষ্টিতে যাবেনটা কোথায়? আরে আমুদানের কিছু হয় নাই, ন্যাকামি করে। আরে সম্পত্তি পাই না বলে কান্নাকাটি কথা। তুমি ওর কথাগুলো শুনেছো, তার অর্থটা তোমার মাথায় ঢোকেনি। ওরা আমায় খুঁজছে না, খুঁজছে তোমাকে। শোনো, কোনো কথা নয়, তুমি এখানেই থাকো, রাত গভীর হওয়ার আগে পথে নামবে না। আমি যাবো আর আসবো, আমি যতক্ষণ না ফিরি তুমি এখানেই থাকবে। কত সারাদিন কিছু জোটে খাবার। এই আমি না ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, আমি যাবো আর আসবো। কি করছো তুমি আমাকে এখানে একা রেখে? কি একা কেন? হাসান ভাই তো হইল এখানে, আমি তো যাবো আর আসবো। যাবে না এইভাবে আমি এই লোকটার সাথে আমি না, আমি কাজে যাচ্ছি, কাজে যাওয়ার সময় বাধা দেবে। আমি বলছি, আরে বাবা আমি যাবো আর আসবো। আজি সাহেব, আরে আমি কথা শুনুন। আরে আমুদান ন্যাকামি না করে কিছু কি করছো? বেগম সাহেব, আমি আপনারা আর বিড়ম্বনার মধ্যে থাকবো না। আমি জানি আপনি আমার কি চোখে দেখেন। আমি বিদায় হচ্ছি, আদাব। না আপনি যাবেন না, আপনি যাবেন না, এটা যাবো না মানে কি? আপনি কি সত্যই চান নাকি যাবে? দেখুন সত্যিটা বলে আপনি বিশ্বাস করবেন না, না শুধু আমাকে নিয়ে ঠাট্টা করবেন, তাই আমি বলছি আপনি যাবেন না। ঠাট্টা? হ্যাঁ আমরা এই ঠাট্টা খাবো কেন? আমি কি জানো আপনার নাম? আচ্ছা তারপরেও কি স্যার আমি এখানে থাকি? আমি চাই কারণটা কি? না 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 আপনি ভাববেন না যে আপনার সঙ্গে থাকতে আমার ভালো লাগছে বা আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। না ভাববেন না প্লিজ। না আমার সঙ্গে কথা কইতে যে আপনার ভালো লাগে না, এটা তো আর লেখার দরকার নেই, মুখ দেখেই বোঝা যায়। তাহলে মানে আমি থাকতে কোন কেন? মানে কারণটা কি? কারণ আমার স্বামী আমার স্বামী যদি এসে দেখেন যে আপনি নেই তাহলে উনি ভাববেন না যে আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি তাই। হ্যাঁ তাই। ও স্বামীর কাছে আপনি মানে অতিথি পরায়ণা সৌভাগ্যপূর্ণ ব্যবহার করেছেন, এটা দেখাইতে থাকবো। ঠিক আছে, আপনি আমার সামনে বললেন যে আপনি আমার প্রতি অত্যন্ত ভদ্র ব্যবহার করেছেন, কিন্তু আমি এমন শয়তানের সাওয়াল এই ভদ্রতার ভিতরে পড়াইছি। তাইলে কি আপনি বিশ্বাস করবেন না? কি হইলো? বলতে পারলাম নাকি কিছু? বেগম সাহেবা কালটা থাক নাকি? দৌড় আমি যাই। আপনি বসুন হ্যাঁ তা আমি তো তাই করি, আমি বসি। এই তো বসলাম, এই তো চা খাই না। আরে ঠান্ডা চা খাই না। পলায় আমার দেখতে পলায়। শোনেন, আপনি যদি আমার সান্নিধ্য এড়াইতে ওই ঘরে যান, আমার কিছু বলার নাই। তা যদি না হয় আপনি এখানে বসেন, ও চা খাইলেও তো না খাইলেও তাই বসেন। বেশ কি করবেন বলুন তাহলে। কি করবো? আমি তো কিছু করবো না।
ও আচ্ছা গল্প করি আমরা কি নিয়ে গল্প? কি নিয়ে গল্প? কি সুন্দর না বাড়িটা আপনার? না সত্য কথা কি শিবসাম পরিবেশ যেমন দেখেন সাজানো সংসার সুখের নীড় একেবারে দেখেন একখান টেবিল 2 পেয়ালা চা 2 জন মানুষ মুখোমুখি বসে আছি আমরা এরকম করি আর বাইরে দেখেন কিরম বর্ষণ ক্লান্ত জোনা যাওয়ার সন্ধ্যা এই রে তাহলে আমি কাব্য করি কিন্তু জানেন যতই এইটা ভালো লাগে যতই ভালো লাগে এইটা কিন্তু আমার হাতে খুব বেশি জিনিস হবে না বুঝলেন না আপনি হাসছেন কেন? ও কিছু না না আমার মতো হয়, আপনি হাসছেন কেন বলুন? আপনি ওইটা নিয়ে ওর উপরে শিকায় আছেন কি বুঝেছেন সেটাই তো আমি আপনাকে বলতে যাবো কেন? দেখছেন না মানে এমনি কি ভদ্র বৃষ্টি দেখছেন আমি দরজাটা বন্ধ করে দিয়েছি না 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 আরে সব বন্ধ করে দিয়েছিস না বুঝেছি দরজায় খিল লাগাবো না এমনি ভেড়া গেল এই জন্য বেগম সাহেবা এই জন্য আমি হাসছিলাম এখন যদি কেউ ঘরে ঢোকে না কি দেখবে ঘরে ঢোকলো দেখো আরে বাপ রে একখান টেবিল 2 পেয়ালা চা 2 জন মানুষ মুখোমুখি আপনি বোধহয় আমার স্বামীর সাথে আমার বয়সের পার্থক্যের ব্যাপারে কঠিন ইঙ্গিত করছেন, কিন্তু আপনি শুনে রাখুন যে না না আমার কি বলেন বয়সের খারাপ না এটা তো আমি খেয়ালই করি নাই এখন যখন আপনি বললেন বয়সের একটা খারাপ হাজি সাহেবের সঙ্গে তখন আমার মনে হয় আচ্ছা, আপনি আমার স্বামীকে এভাবে অপমান করছেন কেন? উনি তো আমাকে সাহায্য করতে চেষ্টা করছেন। আমি হাজি সাহেব হ্যাঁ, করছেন। নিজেকে মনে মনে তার জায়গায় বসিয়েছেন, একটা নোংরা চিন্তাকে নিজের মনে আশ্রয় দিয়েছেন আপনি। বেগম সাহেবা এমনও তো হইতে পারে আপনার ভালোবাসা পাইছেন বলি হাজি সাহেব আজ শিরিন নদী আরে আপনার ঘৃণার পাত্র বলি আজ আমি শয়তানের সাওয়ার খাচ্ছে না माफ कीजिएगा बेगम साहब, ये सिर्फ ड्यूटी के बारे में। क्या मुक्ता तुम लोग ओ मौलाना महिउद्दीन हाजी, यू आर अंडर अरेस्ट। कोटा पहन लीजिए, आइए मेरे साथ। না না, উনি মনে अमीना मौलाना महिउद्दीन हाजी এই তসবিহ ছাড়াটা বসে এখানে সঙ্গে করে নিতে পারি जरूर जरूर, আমিও মুসলমান, মিলিটারি হুকুমে কাজ করি, তাই বলে কাফের বা অমানুষ তো নয়। ला इलाहा इल्लल्लाह कसम का कहो कि छोड़ेंगे किल्ला चलिए अमिंदर साहब हैंडकफ कोई जरूरत नहीं मौलवी साहब, आप ईमानदार आदमी, आइए। মৌলানা সাহেব, আপনার ঠিক মতো তাহলে ওর একটা আর্জি পেশ করি। জি আপনি ওই বেগম সাহেবের কাছ থেকে বিদায় চেয়ে নিতে পারেন, আমরা বাইরে বের করছি। কেন ভাই ওর সঙ্গে তো আমার আবার দেখা হবে নাকি তার আগেই আমার ঘরেও খুব সুন্দর জরু আছে, আমি আপনাকে একটা শেষ সুযোগ দিতে চাই। যান 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 যান।
আমিনা আমিনা শেষ শরীফা তুমি উনি আমাদের শেষ বিদায়ের একটা সুযোগ দিতে চায় আমিনা এরকম আছে কোনো জড়াই ধরো না কাছে এসো না কাছে এসো আমিনা মেরি প্যারি মেরি বিবি তুমি বুঝতে পারছো না ওরা আমারে নিয়ে যায় না এখন কারণ হাজি সাহেব কিন্তু খবরদার হাজি সাহেব যেন এই কথা জানতে না পারে তাহলে কিন্তু উনি যদি বাঁচাতে আসে না বলে দুজনের ফাঁসি হবে খবরদার আসি বুঝছো বোঝো কথা বোঝো আমিনা বিদায়রা এইরকম একটা নিরামিষ বিদায় পর্ব ওরা সহ্য করবে না খোঁজ দেবে আমি কে আসল কথা জানতে পারলে কিন্তু হাজি সাহেব মরে যাবে বুঝো কথা কথা বুঝো জড়া দাও আমার জড়া দাও আর খুশি হবে জড়া দাও আমি না তুমি আমার তুমি তো আমার সব আমি না তুমি আমি মরতে পারি ঠিক না তুমি আমার জন্য এটা করতে পারবে না কি পারবে না হারুন বাসারা দেখে যায় জড়া ধরো তুমি তো আমার জড়াও না জড়াও তো হাজি সাহেব রে ঘৃণা করো না ঘৃণা করো না আমার ঘৃণা হাজি সাহেব अभी ना मेरी प्यारी और मेरी प्यारी छोड़िए मौलाना साहब आप तो ईमानदार आदमी कोई जरूरत नहीं आइए আমি যখন এখান থেকে যাই তুমি তো একা ছিলে না আমি না কি হয়েছে আমি না তোমায় একা পেয়ে বলো বলো ঠিক আছে তোমায় এখন বলতে হবে না তুমি আমার কাল সকালেই আমি কোনোদিনই তোমার কাছে কিছু জানতে চাই না আমারই আমি চিন্তা করিনি শয়তানটা তুমি না
তবু একজন তার সঠিক মূল্যায়ন করতে পেরেছে, এটাই সান্ত্বনা। কেউ এরকম করলে চিনতে পারবেন না হাজি সাহেব, আমি এ গায়ে থাকি না। বাবার দেওয়া নামটা আপনার অজানা থাকলেও পার্টির দেওয়া নামটা কিন্তু আপনার কাছে অজানা নয়। আমার নাম মিকি মাউস। মিকি মাউস? তোমাকে আমার কাছে এখন আসার কথা না, রাত 3:10 আসার কথা ছিল, কিন্তু জানেন তো পরিস্থিতি অতি দ্রুত বদলে গেছে, বদলে যাচ্ছে হাজি সাহেব। আমি আমাদের পৌঁছতে তৈরি হয়ে কোথায়, কেন? কেন সেটা আপনি জানেন, কোথায় সেটা আমি জানি। শুধু এইটুকু বলছি, আমাদের ক্যাম্পে। ক্যাম্পে মানে? মুক্তি বাহিনীর টেম্পোরারি ক্যাম্প, এই দূরত্ব মাইল আসছে। তুমি কার অর্ডারে কাজ করছো? ওস্তাদে, ওই আপনারা যাকে বলেন শয়তানের ছাওয়া, তার গাড়িটা এখন আমার চিন্তা। কিন্তু সে নিজে কোথায়? কেন, এই বেগম সাহেব আপনাকে কিছু বলেননি? তাকে তো আধা ঘন্টা আগে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে হাজি সাহেব। আপনি তখন ছিলেন না। ওরা আবার আসবে হাজি সাহেব, আপনি তৈরি হয়নি, না কথা বাড়াবেন না। কিন্তু এই অবস্থায় আমার স্ত্রীকে অরক্ষিত রেখে? সেটা আপনারা দেখভাল করবার ওস্তাদ বলে গেছে, রাতে ফেললে সেখানে থাকবে। আমি তৈরি হইনি, আমি 10 মিনিটের মধ্যে এক হাজি সাহেব ডাকাডাকি করবো না কিন্তু। হ্যাঁ শোনো, এই শুনুন, হাসানকে ওরা এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তুমি তো আমায় বলনি। না, হাসান আমাকে বারণ করেছিল বলতে। আর কি কি কথা তোমার স্বামীর থেকে সারা জীবন গোপন রাখতে বলেছে তোমার হাসান? আমি কথা দিয়েছিলাম সমস্ত কিছু গোপন করবো তোমার কাছে। আমি কথা দিয়েছিলাম আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করবো, আর আমি কথা দিয়েছিলাম যে হাসানের মৃত্যুতে আমি আসবো না। বাহ বাহ, হাসানের জন্য কি দরদ, কি আকুলতা। ঠিক আছে, যা করার আমাকেই করতে হবে, আমি আসছি। যাও যাও, এটা তোমার নদীতে আমাকে ভাসাবার কথা এখন ভাবছে না তোমার এই হাসান, যে ভাবছে কি করে শালা নিজের প্রাণটা বাঁচানো যায়। চুপ করো, আর একটা কথা যদি তুমি বলো তাহলে আমি তোমাকে ঘৃণা করতে শুরু করে দেবো। মতিগঞ্জের মৌলবীর ভাই সেটা মিলিটারি ব্যারাকে, ওটাই হবে আমার ছাড়। কি ব্যাপার এসবের মানে? ও কি ভুল করে আমার আত্মা লাগা করে চলে গেল নাকি? না না, ভুলটা ও করেনি, ভুলটা করেছিল এই হাবিলদার। হাসানকে আমার সাথে বসে থাকতে দেখে ওটা হয়েছে হাসানই আমার খাসা। তাহলে তুমি সেই ভুলটা ভেঙে দিলে না কেন? চেষ্টা করেছিলাম, পারলাম কোথায় বলো? পাগলটা তোমার কাছে ছাড়াটা হাতে দিল, আর রাজখানেটা গায়ে চাপাতে বন্দুকটা লুকিয়ে রেখে আসতে। আর তাই দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে। বাহ, অবশ্যই যাচ্ছিল যখন দেখলাম যে ছেলেটাকে তোমরা এখন এই ধরে শয়তানের ছাওয়ার বলে অচ্ছুত করে রেখেছ, সে অন্য একটা মানুষের চোখে নামে প্রাণ দিতে চলে গেল। এসব অভিনয়, তুমি জানো না ওর মাথায় তখন অন্য কি মতলব করছে। সব অভিনয় করে, অভিনয়। হ্যাঁ, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আর চাই কোনো অভিনয় করতে পারে না। আরে না পারে, আমি জীবনে অনেক দেখেছি, আমার জীবনে কম অভিনয় আমি দেখিনি। ওর মাথায় কি মতলব চলছে তুমি কি করে? কিন্তু আমি তো অভিনয় করিনি। হাবিবের সাথে ভুল না হলে আমি ওর মুখে মাথা রেখে কেঁদে। বিশ্বাস করো, সেই মুহূর্তে ওর মুখে মাথা গুঁজে আমার ওকে একটু অভিনয় করতে ইচ্ছে করেনি। শালা হারামির বাচ্চা! তুমি পালিয়ে যাচ্ছ? না তো কি, না তো কি ভেবেছি? আমি শালাকে বেড়াতে যাচ্ছি তোর ওই হাসান শালার প্রাণ ভিক্ষা করতে। শালা হারাম! Come
বাহিনীর কিচ্ছুগুলো সব বেপাত্তা। ইন্ডিয়ান সোলজারদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। গ্রামের তাকে জিজ্ঞেস করছি, কোনো উত্তর দিচ্ছে না। কে যে হ্যাঁ বলছে না বলছে কিচ্ছু বুঝতে পারছি না। হারামির বাচ্চাগুলো, এই হারামির বাচ্চাগুলো কোথায় কাটা দিয়েছে? তবে ভয়ের কিছু নেই জানা, ওই ছেলেগুলো নিতান্তই চাষা ঘুষু, ওই লড়াই কাজিয়া পাপের জন্মে দেখে। হ্যাঁ, বন্দুক চালানো দূর, পায়ে পা মিলিয়ে লেফট রাইট পর্যন্ত করতে যায় না। ওদের স্বাস্থ্য করা কোনো ব্যাপারই না। ওদিক থেকে ওদের দোষ, ওই ইন্ডিয়ান সোলজাররা সব পিল করে আসতে শুরু করে দেবে। মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে। সব কটা মিলিটারি ট্রেনিং পাওয়া, আমাদের সোলজাররাও সব মিলিটারি ট্রেনিং পাওয়া। আপনার কি ভাব এই হেডকোয়ার্টার আর ওয়ারফিল্ডের মাঝখানের এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক সময় যদি আমার ওপেন্স গুলো হাতে এসে না পৌঁছায় আমি একদম হেল্পলেস হয়ে পড়বো। জানা একটা গোপন খবর আছে, 5টা যুদ্ধ জাহাজ ইন্ডিয়ান ওশেন টোপকে ইস্ট পাকিস্তানে এসে পৌঁছেছে। জানি বিরাজকান্তি ঘাটে এসে এই জাহাজগুলো পৌঁছেছে। হ্যাঁ, ওটাই তো লাস্ট নিউজ জানাব। তারপরেই তো আমাদের ওই রেডিও রিসিভিং সেন্টার কর্ম শুরু করেছে। এখন কোনো মেসেজ ধরতেই পারছে না। আমার ডিউটি ছিল ওই জাহাজগুলো থেকে সব ওপেন্স গুলো নিয়ে এই প্ল্যাটুনে ডিস্ট্রিবিউট করা। এখন আমার সে ডিউটি নেই। এখন এই ডিউটি নিয়ে আমাদের প্ল্যাটুনে যে জয়েন করছেন তিনি হাই ক্যাটাগরির মিলিটারি অফিসার ব্রিগেডিয়ার হোসেন কুদ্রা। উনি তো ছিলেন ওই পাকিস্তান আর্মি রিজার্ভ ফোর্সে, তাই না স্যার? লাহোর ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনা করতেন, খুব পণ্ডিত ব্যক্তি। এই পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের উনি নাকি দর্শন পড়াতেন, ছিলেন প্রফেসর, হয়ে গেলেন এই মিলিটারি অফিসার। एक औरत आई है आपसे मिलने के लिए। औरत? कौन सा औरत? গতকাল যাকে গ্রেফতার করে আনা হয়েছে তিনি সেই মৌলানা মঈনুদ্দিনের চড়ুই। এই কি চান তিনি? জনাব না না, এখন সব মুলাকাট হবে না। ঠিক দুপুর 12টার পর কোর্ট মার্শাল হয়ে যাওয়ার পরে ওই অপরাধী বন্দির সাথে দেখা করা যাবে। এক্সকিউজ মি মেজর জব্বার, বিফোর কোর্ট মার্শাল কাউকে অপরাধী বলাটা কি ভাষার শুদ্ধ প্রয়োগ? এখনো তিনি আসামি, অপরাধী নন, এমনকি আপনার মিলিটারি মার্শাল ল অনুসারেও নয়, ইজন্ট ইট? দেখুন ম্যাডাম, আমার এই প্ল্যাটুনে কোনো মহিলা সৈনিক টৈনিক নেই। আপনার এই বোরখার আড়ালে যদি কোনো অস্ত্র... আপনি নিজেও তালাশ নিতে পারেন। আমার স্বামী এই অঞ্চলের বড় ইমাম, আপনিও মুসলমান। আসুন দেখুন। बंदी साथे देखा व्यवस्था करो, बुझले? लेकिन होशियार, कोई मंकी बिजनेस नहीं चलेगा। आइए बेगम साहिबा, आइए। जेल खाना? ये कैंप में जेल खाना कहाँ बनेगा बेगम साहिबा? उन्हें असली सामने था। আমি ডেকে আছি। তবে আমার মনে হয় ওনার আমার ঘুম ভাঙে। কাল तमाम रात रामी खेले, এই শেষ হয় তো ঘুমিয়েছে। তাস का जुआ होता है ना? হ্যাঁ, আমাদের প্লেগুনের মৌলবী এই কামালউদ্দিন সাহেবের সাথে কাল तमाम रात রামি খেলেছে। কামালউদ্দিন সাহেব অবশ্য 22টা গান করছে। তো এটা সাধু বললেন এই টাকা নিয়ে আমি এখন কি করব? এই সব টাকা আমাদের মধ্যে বিলিয়ে দিলেন। बिल्कुल ईमानदार, शरीफ আমি ঠিক আছে। টাইম হয়ে গেছে।
मेरी दिल की रानी बेगम और संगे একটুখানি নিরিবিলিতে মানে কাপড় ভিতরে নাই আমার চোখে আড়াল দিতে পারবে না। তবে এখানে এই বাচ্চাটা প্রয়োগ করতে পারে তারা হলো কিছু কোর্ট মার্শাল বসতে হবে 8 ঘন্টা। সে কি কইলে যে সকাল 6টার মধ্যে কোর্ট মার্শাল এক ফটো তো বেঁচে গেছে তা গেছে, এখানে সময় মতো কোনো কাজ হয়। আমাদের জানা ব্রিগেডিয়ার কুদ্রাত সাহা এখন এসে পৌঁছেছে, এখন তিনি গোছল করছে। এই 8 ঘন্টার দিকে ব্রিগেডিয়ার কুদ্রাত আপনাদের সেনাপতি? জি হ্যাঁ, ব্রিগেডিয়ার হোসেন কুদ্রাত। এই আড়ালে ওনাকে লোকে অনেকে হোটেল কুদ্রাত বলে থাকে। হোটেল কুদ্রাত এটা হোটেল সময় করবে না, লুকাই লুকাই দেখো একটু। আপনি আসলেন আবার সেদিন আপনি ওই রকম অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার কথা থাক হাসান। আচ্ছা ওরা কি আপনাকে হ্যাঁ আসি তো কিন্তু বিচারটা এখনো হয়নি। তাই কি ফাঁসি কাট টানানো হয়ে গেছে। স্যার এই যে হাজি সাহেব আপনার স্বামী এখন না উনি আমার স্বামী নন। উনি আমার হাজি সাহেব স্বামী না? আরে হাজু এটা মানে মানে আপনি চলে আসার পর না আমি ওনাকে সমস্ত কথা খুলে বলতে বাধ্য হয়েছিলাম। বলে দেন মারবো। উনি প্রথমে আপনার হয়ে জফরের কাছে দরবার করবেন ভেবেছিলেন, কিন্তু উনি যখন জানতে পারলেন যে জফর আসলে ওকে খুঁজছে আর ভুল করে আপনাকে নিয়ে গেছে, তখন উনি পালিয়ে গেলেন। পড়া গেছে না? আরে বাহ বুদ্ধিমানের কাজ করতে পড়া গেছে বাহ। আর শুধু পালাইনি, যাওয়ার সময় আপনার ওই বন্ধুত্বের সম্পর্কটা নিয়ে চলে গেল। গেছে পড় বাহ এইটা যে কি বুদ্ধিমানের কাজ। উনি যদি আমরা বাসাইতে আসে বেগম সাহেব আজকে এই মুক্তিগঞ্জের তোরা ফাঁসি হইতো। মিস্টার হাসান, পালালে তো হয়, এই বন্ধুত্ব আসতো ওর জায়গায় থাকলে আপনি কি করবেন? কি করতাম আমি রিভলভারটা নিতাম দৌড়া লাগিয়ে একই কাজ করতাম। কি খুব বোকা আমি, খুব বোকা তাই না? না আপনি শিক্ষিত উচ্চ শিক্ষিত। এখন যদি আপনার তারের হয় তাহলে আজকে তার জায়গায় প্রাণ দিলেন কেন? বাপরে এই প্রশ্নের উত্তর নিয়ে না আমি কত ভাবান্তে ভাবছি বেগম সাহেব। আমি ভাইবা না আমি কুল কিনে না পাইনি। তারপর আমার মনে হলো আলাস আমার ঘাড়ে না ওরা শয়তানের ভূত চাপছে। হ্যাঁ খেয়ালের ভূত বুঝলেন? জীবন মৃত্যু নিয়ে খেয়াল। শুনুন আপনি কোর্টে আমাকে সাক্ষী মানবেন, আমি ওদেরকে সমস্ত কথা খুলে বলবো। ওরা যখন জানতে পারবে যে আপনি মৃত্যু ভয় তুচ্ছ করে আপনার ওরা তো সৈনিক, একজন বীরের মর্যাদা দেবে না, ওরা দেবে না, পরে যাবে না নবেল পরে এই সব উপন্যাসে রোজাই সঙ্গে না আমি হাজি মহিনুদ্দিন নই। কি করবো আমার বীরত্বের আস্তে বেরিটা সুখ থাকে ভুলে যাচ্ছ, তুমি নিজেকে হত্যা করতে চলেছ। না বলবো ভুলি নাই কিন্তু তার জন্য বেগম সাহেব আমার কোনো অনুশোচনা নাই। আমার তো একটাই লক্ষ্য না ওই যে ওদের নাকের থামা বসে দেওয়া। কোনো অনুশোচনা কে আছে বাবু এমন তো কেউ নাই যে আমার জন্য কি খুলে চোখের জল থাকবে। তুমি কি করে জানলে হাসান? হ্যাঁ কি আছে ও আছে তো খেলনা তো তারা কি জানে? তবে কাল রাত্রিরে আমার সব সম্পত্তি সম্পত্তি আমার আব্বাজানের সব সম্পত্তি একেবারে লিখা দিচ্ছে। আমার দেখ শেষ জীবন পর্যন্ত খেলনা যেন একবারে সুখে থাকে এইটা আমার শয়তানের কাছে আসছি। হ্যাঁ আপনি কি বলেন কি আমার চোখে জল আসবে না হাসান? পাগল আপনি আমার কিছু
চোখের দেখেন সেটা কি আমি জানি না। হাসান, হাসান, আমি তোমার ভুল কি করে ভাবাবো? হাসান, আমি আপনি দুই ফোঁটা চোখের জল খাবেন তো খেলে কিন্তু বলে না আমার কি আছে ওই যে কবিরা বলে না বাল দেখা के टूटी कमर के शब्द में जो होती है एमনি করে কে রোজ কানা বল কে কাটবে বল সেটাই বা তুমি কি করে জানলে হাসান? কে কাটবে বলেন বুঝতে পারছো না হাসান? কি কিছু বুঝতে পারছো না হাসান? হাসান, আমি বাঁচতে চাই হাসান। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই হাসান। আমি নতুন করে বাঁচতে চাই হাসান। আমি বাঁচতে চাই হাসান। আমি তোমার জন্য বাঁচতে চাই। দেখো সাহেবা এটা কি করেন আপনি হবে না আমি না তুমি কি ভাবো আমি তোমার জন্য প্রাণ দিই কি ভাবো তোমার ভালোবাসার জন্য আমি হাজি সাহেবের প্রাণ বাঁচাই এটা ভাবো তুমি আরে এই কাজ তো আমি যে কোনো কাজ করতে পারবো আর যে কোনো কম দিয়ে খালি অথবা খেতি পেশি কুসি সামনে একই আমার তো একটাই লক্ষ্য ছিল ওই যে ওদের এই নাকের সামনা করছে উল্টা তার মানে আমার তোমার চোখে যে কোনো হেঁটে নিচে খিদের সাথে আমি না কোনো খারাপ নেই হাসান, কোনো খারাপ নেই হাসান। টাইম হয়ে গেছে মৌলানা সাহেব, জুতা পহন लीजिए, কোর্ট মার্শাল দিতে হবে। আমি কোর্টে যাব, আমি ওখানে সাক্ষী দেবো হাসান। হাসান, তুমি আপত্তি করো না হাসান। শয়তান খোদার কসম ওই খোদা খোদার কসম Major, what is your word? If I mistake not. ব্রিগেডিয়ার হোসেন কুদ্দুস স্যার, প্লিজ এই সমস্ত মিলিটারি কায়দা কানুন আমার একদম পছন্দ হয় না। আপনি এসে পড়েছেন, আমরা খুব ভরসা পাচ্ছি জানাব। এসেই একটাই মানে কেউ মোল্লাকে ফাঁসি কাটে জ্বলানো হচ্ছে। বিয়ে তিক্ত অভিজ্ঞতার জন্য ওই তো বলছি তো বিয়ে ভীষণ তেতু সকাল সকাল বিয়ার কিছু তো ভীষণ তেতু লাগছে। ঠিক আছে ঠিক আছে, আমি যেখানে দেখছি সেখানে আপনার সিবুটের কর্দম পড়েনি। মেজর, এই যে দেখছেন দেশটা, এইটাকে বুটের তলায় দাবিয়ে রাখার মহান ব্রত নিয়েই আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের শেষ সংবাদটা পেয়েছে ওই রেডিও নিউজ বুলেটিন বললো ওদিকটা বিলকুল ঠান্ডা। বুলেটিন মানে রেডিও পাকিস্তান, আর আপনার নিজস্ব রিসিভিং সেটটা কি বলছে? মানে আমার রিসিভিং মানে ওই মানে রেডিও রিসিভিং সেটটা খারাপ হয়ে গেছে জানাব। আপনার কাছে কোনো নিউজ? রেডিও পাকিস্তান কোনোদিন ভুল খবর দেয় না, তবে যদিও সেগুলো ওই সিভিলিয়ানের জন্য। এটা পড়ুন, কাল রাত 2টোর সময় আহমদনগর আমাদের হাত ছাড়া হয়ে গেছে। Yes, that means রেডিও পাকিস্তান is মানে অনেকটা বিপুল ঠান্ডা। কাল রাত 2টোর সময় আহমদনগর মুক্তিযোদ্ধারা রক্ত নিয়েছে, আর আমাদের পুরো একটা পেছুন আপনার বিষয়ে ভাগ বসাতে আসছে না, ওরা সবাই স্যারেন্ডার করে দিচ্ছে। অনেকটা বলতে পেল কাল রাতে আহমেদনগরের মুক্তিযোদ্ধারা একজন ভূমিপুর নেতাকে তারা করেছে, আমাদের পেছনটা এগুলো ধরা হচ্ছে, আর তারা সঙ্গে সঙ্গে এদিকে আসছে। আসুক আসুক, আমরা পুরো
প্রতি ইঞ্চি জমির জন্য জান দিয়ে দেবো। মেজর জব্বার, এক্সকিউজ মি, আমি মিস্টার জব্বার বলে আই সি। মেজর, আমাদের মাত্র 300 তৈরি, এরা কিন্তু বেশ কয়েক হাজার। তাতে কি? ওদের কাছে আছে হেসো আর পল্লব, আমাদের কাছে আছে স্টেন গান, সেটা অটোমেটিক। ও, সে রক্তবিন্দু দিয়েও। বুঝতে পেরেছি। মেজর, আমাদের যে প্লেটুনটা ওদের কাছে আত্মসমর্পণ করেছে, তাদের হাতে যেমন হেসো আর বল্লম ছিল না, যাদের কাছে আত্মসমর্পণ করেছে তাদের হাতেও না, তাদের হাতেও ওই অটোমেটিক স্টেন গান। ওই 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 গেউ মোল্লাটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, ব্যবস্থা সব আছে জনাব, ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেছে, জাস্ট ওই কোর্ট মার্শালের ফর্মালিটিসটুকু বাকি। সবাইকে ইয়ে করো, সালাম দাও। भैया क्या नाम तुम्हारा, सबको सलाम दो। জনাব, জনাব বলছিলাম এখানকার লোকরা না সব বদতমিজ। ওয়ার্না দেশটা দারুণ, চারিদিকে সারি সারি তাল গাছ, যেন মসজিদের মিনারেট। ইটস এ ওয়ান্ডারল্যান্ড। ওই হলো জনাব, সরি মানে বলছিলাম যে আপনাকে এসেই না একটা কোর্ট মার্শালের মুখোমুখি হতে হচ্ছে। আপনার এই ওয়ান্ডারল্যান্ডের এটাই রেওয়াজ। হ্যাঁ, আমি একটা এরকম ওয়ান্ডারল্যান্ড দেখেছিলাম জানেন, আর সেখানে গিয়েও আমাকে একটা বিচার সভায় হাজির হতে হয়েছিল। যদিও সেটা আমি গেছিলাম ওই লুই ক্যারলের সঙ্গে। আপনাকে আমি কিছুটা শুনিয়ে দিতাম, তবে সময়টা অল্প তো, একটা লং চেইন। বলছিলাম জনাব, এখনো তো আসতে দেরি আছে, আপনি যদি কিস্সাটা শোনাতেন মেহরবানি করে। Peace. We must have a trial for this boy. I have nothing to do. Set the wrongs to the down. Such a trial, dear sir, with no jury or judge, would be worth taking our breath. I'll be the judge. I'll be the jury. Set the whole thing. I will try the whole house and condemn you to death. এক্সিলেন্ট, এক্সিলেন্ট জনাব। এটা ওই শেক্সপিয়ারের প্যারাডাইস লস্ট থেকে নেওয়া না? Dostoevsky idiot. Idiot. মেজর, জনাব, ওই আসামের ভাষাটা বুঝতে পারবেন তো? মুশকিল কি বাত জনাব, এরা হচ্ছে বলুচ রেজিমেন্ট পুস্তু ভাষী। আসামি যদি উর্দু আর ইংরেজিতে না বলতে পারে, এরা ওই মানে জবানের ভাষা কিছুই বুঝতে পারবে না। বলছিলাম জনাব, মানে কফের কি জবান এদের হচ্ছে নাগালের বাইরে। কাফের? ওই লোকটা কাফের নাকি? তারপরে ওই রবীন্দ্রনাথ থেকে নজরুল, বিভূতিভূষণ থেকে মুস্তাফা আলী, জনাব, আপনি মোস্ট সিনিয়র, আপনি এই চেয়ারটায় বসে এই প্রসিডিংটা চালু রাখুন। না, আপনি শুরু করুন। আমি তো আপনাকে বললাম যে বিলটাকে কায়দা করতে পছন্দ করি। শুরু করুন। আসামি কো বুলাও, आसामी को पकड़ के लाओ। প্রিজনারের অর্ডার জনাব। জনাব, ইনি এই আদালতে আসার জন্য একটা আর্জি পেশ করেছিলেন, তাই ওনাকে আসতে দিয়েছি। सुंदरी बुड़बक एक कुर्सी लाओ। দেখুন, আপনি বেশ আরাম করে বসে দেখুন, তুমি কিছু হবে না। आपका शुभ नाम?
ফ্যাশনামো করলে নাম ধাম না আছে নাকি ধরে এনেছেন নাকি? ভদ্রভাবে কথা বলো। কার বিচার হচ্ছে তার নাম লিখে রাখার কারণ আছে। ও লিখবেন, লেখেন। বিচার হচ্ছে হাসান, আলী, মাঝে ওসমান হবে না, এইটা আমার নাম না, এইটা হচ্ছে এক শয়তানের সওয়ালের নাম। আপনি লেখেন বিচার হচ্ছে হাজি মহিউদ্দিন। হাজি হ্যাঁ, হাজি মানে বানান ঠিক করেন, মহিউদ্দিন। আপনি যদি করুন তো আপনি হাজি মানে এই বয়সে মক্কা ফেরো বাংলা বলে পাকিস্তান বাহিনীতে অল্পবাদ বন্ধ, লোক উঠা জায়গা আছে, মুর্শিদাবাদ করো। আচ্ছা বলুন তো হাজি সাহেব যে এই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন? সেইটা তো এই বিচার সভার বিচার্য বিষয়, তাই না? আপনি একজন বিদ্রোহী অস্বীকার করতে পারেন? আমি একজন বাঙালি, একজন অস্বীকার করতে পারি No! No! আপনি পাকিস্তান কি রহে हो? আপনি নিজে কি বেলুস না সিস্তি কি? আমি কিন্তু লাহোরের বাসিন্দা পাঞ্জাবি। আমি মতিগঞ্জের বাসিন্দা, বাঙালি। পাঠাই দাও, পাঠাই দাও। এইসব কথার অর্থ আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। অর্থ তো তোর মাথায় ঢোকে না, অর্থ ঢোকে তোর পকেটে। ওই ওই মোটা মাথায় না একটা জিনিসই ঢোকে, কি বলতো? বুলেট। কেমন একটা দৃষ্টি ভয় দেখান কেন? মৃত্যুদণ্ড দিতে এসেছেন, জুলাইতে আসছেন না, জুলাই দেন না, ফ্যাশনামো করতেছেন। মাশাআল্লাহ, জেনিভা কনভেনশন। বিচার আমাদের একটা করতেই হবে। আচ্ছা বলুন তো হাজি সাহেব, এই প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উপর আপনার এতটা মহব্বত কিসের? মোহাম্মদ হবে না, সোনার বাংলাটাকে লুটে ফুটে শুষে একেবারে ছিপড়ে করে ফেলালো, তা মোহাম্মদ হবেই না। সে তো এরা ইংরেজরাও করেছিল, কি করেনি? কি বলছেন? দপ্তরে কোটা আপনি একটু প্রেসিডেন্সি তুলতে যাবেন না। আসলে আমি ওই বন্ধুর পলিটিক্যাল সাইকোলজি বেশি করেছেন। করেছিল ইংরেজরা 200 বছর ধরে ঠেঙায় ছিল, ঠকায় ছিল, খেতে দেয় নাই। নতুন কথা তোমার তা বাংলাটা তো খাইতে এমনিতেই পারি না আমরা, না? তাই বলে ইয়াহিয়া খানের মতো একখান মোটা এই ঘুরিয়ালা লোক এই সোনার বাংলাটারে শোষণ করবে, এইটা কি করে সহ্য হয়? ফাঁসি, ফাঁসি। আপনার ঠিক এই অ্যাঙ্গেল অফ ভিশনটা আমি ঠিক তবে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা আপনি বলুন তো যে এই যারা গদিতে চড়ে বসে, মানে ধরুন আপনারা যাদেরকে ভোট দিয়ে দাঁড় করাবেন, মানে তাদেরকে শোষণের নামে শাসন করবেন না বা শাসনের নামে শোষণ করবেন না, তার তো কোনো গ্যারান্টি নাই নাই। আচ্ছা এত পলিটিক্যাল আলোচনা করে বসতে পারেন না? হ্যাঁ, কেউ শোনেন তো বুঝতে দাও। हाजी साहब के लिए कुर्सी लो, उनका हैंड का खोल दो। खोलते खोल खोल खोल। রাইট, শোষণ করবে তো বিকাশ এইটাই হচ্ছে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কারণ আপনাকে যেটা বলছিলাম যে আপনি কিন্তু এর গ্যারান্টি দিতে পারবেন না, তাই তো? দেখুন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে আমি বলবো যে আপনি ওই ডিসকাভারি অফ ইন্ডিয়া বইটা পড়ছেন? না পড়িনি, জানি না। ওটা হচ্ছে একজন বিখ্যাত কাশ্মীরি পণ্ডিত, একজন ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার। তিনি ইতিহাস সাথে প্রমাণ করতে চেয়েছেন যে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিপ্লবীরা গদিতে চড়ে বসে এরকম হ্যাঁ
তারপরে তারা করে কি ওই ডাইনাস্টিক রুল প্রতিষ্ঠা করে। যেমন ওই চাচা ফুপা ভাই ভাতিজা তারপরে চাকরি দেয় বসতে চায়, বুঝতে পেরেছেন? তিনি অবশ্য সেটাকে মানে না বোঝে, তার জন্য তিনি আবার প্র্যাকটিক্যাল মধ্যে সেটা হবে আমি জানি না, আমি তো জীবনে রাজনীতি ধারে কাছে ছিলাম না। কারণ ভাজা মাছের আপনার একটা দিকই পরিষ্কার, তাই তো? মাছ ভাজা খাই না তো। মাছ খান না, খাইতে হবে না। জানো সাক্ষীকে বলো। সাক্ষী আর ডেকে কি হবে? উনি তো নিজে স্টিয়ারিংটা ঘুরে দিয়েছেন ওই ফাঁসির মঞ্চের দিকে, আর ক্রমশ এক্সট্রাটা চেপে যাচ্ছে। গায়ের লোকেরা যদি আজ আমার কথা শুনতো, তাহলে কিন্তু আপনারা এতক্ষণে এখানে বাঁচতে থাকতেন না। ইন্ডিয়ান আর্মিদের দিয়ে না, এর মধ্যেই আমি সমস্ত ব্রিজগুলো উড়াই দিতাম, আর আপনাদের যুদ্ধ জাহাজগুলো এতক্ষণ তোর নিচে থাকতো। তোমার শেষ ইচ্ছে কিছু আছে? আছে। যদি ক্ষমতা থাকে ফাঁসি কাটা ঝুলাইবেন না, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করায় দেন। সরি সরি, ওইটাতে আমাদের কোনো অসুবিধা আছে। মানে আমাদের সৈনিকদের কি সম্বন্ধে আপনার বিশেষ ধারণা নেই? কারণ দেখবেন আপনাকে ওই ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে তারপরে যেমন গুলি করবে, একটা আপনার ঘুমের পাশ থেকে চলে যাবে, একটা আপনার পায়ে দিয়ে রাখবে, তারপরে তার থেকে ফাঁসতে এটা বিচার, আপনারা সবাই বন্ধুর না। আমি না, তোমার কথা খাওয়া বারণ। আপনি বুঝতে পারছেন না, আপনার স্বামী একজন রিয়েল স্পোর্টসম্যান। এখন স্পোর্টিংলি নিয়েছেন বলে Excuse me, whom you are calling my husband? He is not my husband. কি করলেন আপনারা? আমার ফাঁসির রায় আমার বিবির সামনে ওর মাথা পাগল হয়ে গেল না? আবার ব্যাপারটা আমাকে বুঝে নিতে দিন। যে আপনি ওনার স্ত্রী নন, না উনি আপনার স্বামী? বোধ আমি কোনটাই নয়। সোজা কথায় আমার স্বামী মৌলানা মাহিউদ্দিন হাজি পলাতক। আমি না হয় পাগল, পাগল আমি, কিন্তু গ্রামের প্রত্যেকটা লোক আমার স্বামীকেও চেনে, আর এই লোকটাকেও চেনে। আপনি যাকে ইচ্ছা করে না জিজ্ঞেস করুন, একবার জিজ্ঞেস করুন। আমি না গ্রামের সামনে গিয়ে যাকে পাবে তাকে ধরে নিয়ে সব জলদি ভাই जो कोई मिले पकड़ के लाओ जल्दी, দেখো লোকটা যেন আবার মাতাল কিংবা দাতাল না। वरना देख लियो हमारा द्वारा ना हो। और देखिए दाताल कौन सी चिड़िया बा? আপনি যখন আচ্ছা বলুন তো যে নামের জীবা রাখা আছে, নাম তো রূপের সংজ্ঞা বই আর কিছুই নয়, তাই না? আপনি আপনি বসুন, এরকম আনুন ইতিহাস দাও, সিনেমা ম্যাগাজিন দাও। আপনি তো পণ্ডিত মানুষ, কথা শুনে তাই পণ্ডিত, আপনার লজ্জা করেন? দেখুন, আমি ব্যাপারটাকে একটুখানি ফিলোসফিক্যালি বুঝতে চেয়েছি। দেখুন, উনি যদি আপনার স্ত্রী না হয় তাহলে সমস্যাটা মিটে গেল। কিন্তু উনি আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি যদি ওনার স্বামী না হন, মানে ওনার হাইপোথিসিস তো বিশ্বাস করছেন, তাহলে কিন্তু আপনি রাগ করতে পারেন। ব্যাপারটা কিরকম দার্শনিক বিচারটা একটুখানি কঠিন হয়ে পড়ছে। Yes, I was waiting for it. Right. Major, please carry on. তোমার
ওসমান আলী আলী লিখেছেন ঠিক আছে এই, বসো সাক্ষীকে তালিম দেবে না বসো এই, তুমি মৌলানা মহিউদ্দিনকে চেনো? জি মৌলানা মহিউদ্দিন হাজি সাহেবকে আমি ভালো রকম চিনি। তিনি কি এই কোর্টে আছেন? না না উনি তো কোট পড়েন না, উনি তো আলখাল্লা পড়েন। ওরে ওরা আমার কথা ঠিক নয় আমার কথা না হাজি সাহেবের কথা জিজ্ঞেস করতেছে। বাবা, তুমি বন্দিকে চেনো? কি কর আমি বিন্দিরে চিনি না। আগলি দাদার বিন্দিরে দিব্যি ডাগল হয়েছে কিন্তু আমাদের। তুমি একে চেনো? কি কর আমি হ্যাঁ চিনি না, তো আমার বড় ভাই আসলে কইতো কি শয়তানের সওয়াল। কি বড় ভাই? এ মৌলানা মহিউদ্দিন না? তাকে ও এই যে হাজি সাহেবের মতন আলখাল্লা পড়েছে তো, তাই বলে ওইরকম দেখতে লাগতেছে। আমি এই মূর্খটাকে কে করে নিয়ে আসছে? ये बदतमीजी कौन से पुत्र ने कहा था सिपाही? মৌলানা সাহেব বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল জানো? ওই লোকটা উদম গায়ে ওনার সঙ্গে নির্জনে বসে চা খাচ্ছে। যদি স্বাধীনা হয়ে থাকে হয়ে যাও। এ মৌলানা মহিউদ্দিনের ডাকে সাড়া দিয়েছিল? কি জানা বিদায় ইউনিভার্সিটি ঘটা অমিনো মেরি প্যারি মেরি দিল কি রানী। ঠিক দুপুর 12টার সময় তোমার ফাঁসি হবে। সেটা কি করে সম্ভব? বিচার হল মহিউদ্দিনের ফাঁসি হবে হাসান আলী। আপনার প্রেস লিস্টে চেক করুন। এই আনন্দ, তোর কথা শুনি। রঙ্গদা মহিলার সম্মান রাখতে পারিস না? আলী সাহেব, আপনার ব্যবহার জানি খুব মর্মাহত। আমি তো শান্ত ছিলাম না। মহিলার সম্মান রাখতে পারে না। মেজর আপনি এই মহিলার সম্পর্কে কোনো বাজে উক্তি করেছেন? আপনার না না আলী সাহেব, ও আজিনা একটা জালিয়াত। ওর নাম হচ্ছে হোসেন আলী। সারা হাসান আলী গত পরশুদিন কেয়ামত করে ফাঁসি হয়েছে। জিনা ফাঁসি হয়েছিল আসান আলী, আমার চাচা। I see. Not Hassan Ali, Hassan Ali. Then I beg your pardon. আপনি একতরা চুমন কেন বলুন তো? ও কি আপনার খুব ঘনিষ্ঠ মানুষ? মানে লোকটাকে বিশ্বাস করা যায়? তাহলে কি আপনার কাছে টাকা ধার চায় নাকি? হ্যাঁ, যেখানে টাকা পয়সা লেনদেন নাই খুব ভালো। মেজর ইনি যখন হাজি মহিউদ্দিন নন তখন এনাকে রাখেন না? তা হয় না জানো? কোর্ট মার্শালের রায় বেরিয়ে গেছে, ফাঁসি। I see. I will try the whole cause and condemn you to death. ফাঁসি।
জনাব, এদিকে আসুন। এটা পড়ে দেখুন। একদম লোকটা পাঠিয়েছে। এটা চুক্তিপত্র। কিসের চুক্তি জনাব? ওরা ট্রান্সলেট করতে পারে লোককে পাঠিয়েছে। দ্যাট ইজ যাকে বলে সেফ কন্ডাক্ট টু অপর। আর কি ট্রান্সলেট করতেছে জানেন? না জনাব। সারেন্ডার। আমরা সারেন্ডার করে দিলে ওরা আমাদেরকে কোন রকম ভাবে গ্রেপ্তার করবে না এবং নদীগঞ্জ থেকে 6 ঘন্টার মধ্যে পারবে। তা হয় না জনাব, আপনি আমাদের সেনাপতি, আপনার এই অর্ডার আমি বা আমার সৈনিকরা চরম থেকে মেনে নিচ্ছি না। কতগুলো বাঙালি ভেরুয়ার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া আমার স্বভাব নয়। তাছাড়া আপনার ডিউটিটা আপনি ভুলে যাচ্ছেন। আপনার ডিউটি ছিল ওই জাহাজগুলো থেকে অস্ত্রগুলো নিয়ে আমাদের প্লেটনে ডিস্ট্রিবিউট করা। ফর ইউর লেটেস্ট ইনফরমেশন, আমি কিন্তু সেই ডিউটিতে আর নেই। আর আপনার ভাষায় ওই কতগুলো বাঙালি ফেরুয়ার আক্রমণে ওই সমস্ত জাহাজগুলো ওরা হস্তগত করে গেছে। ওর মধ্যে একটা আগুন লেগে গেছে, দুটো ডুবে গেছে, আর বাকি দুটো সমস্ত ওয়ার ওয়েপন সমেত ওরা সিজ করে গেছে। Major, now you think that you are standing up. আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনার নর্থে বাঘা সিদ্দিকি বাহিনী, আপনার ইস্টে একরাম খান, আপনার ওয়েস্টে ওয়েস্ট বেঙ্গল, বাকি শুধু পড়ে আছে সাউথ। সাউথ মিন্স the Villiers Gachetikas and Thermistitis. জনাব, এই দুজন জেনারেলকে তো চিনতে পারলাম না। সুন্দরবন জলের তুমি ডাঙায় বা পালিয়ে যাবো জনাব, ইতিহাস কি বলবে? চিরকাল যে বলে এসেছে নির্জনা মিথ্যা। আপনি বুঝতেই পারছেন যে আমাদের ব্রিগেডিয়ার রুদ্রম, আপনি আমার সারাক্ষণ রসিকতা করতে দেখে ভাবে বুঝি মরতে আমার খুব মজা না ব্রিগেডিয়ার, মরতে আমার মজা নাই, কেউই মজা পায় না। তবে একটা কথা ভেবে আমার খুব ভালো লাগছে, আমার ফাঁসি হয়ে যাওয়ার পরে যত বিভৎসই আমাকে দেখার না কেন, তার চেয়ে অনেক বেশি বিভৎস কিন্তু এখন আপনাদের দেখাচ্ছে। আর আপনারা কেন এক এক করে ফাঁসি দিয়ে চলেছেন জানেন? এক একটা গ্রামে ঢুকে আমি জানি। ভয় পেয়েছেন না? মেজর ওয়ালি জব্বার, ব্রিগেডিয়ার কুতুরার, ভয় পেয়েছেন না? এই নিরীহ নির্বিরোধী বাঙালি যাত্রারে ভয় পেয়েছেন? এই যে যারা ভাই বোনেরা যারা আমার ফাঁসি দেখতে আজকে এসেছে, আমি ব্যর্থ কেন জানেন? ওরা আমার ঘরে আসে না, কিন্তু একবার কও না আমার বড় ওরা একটা কও না জয় আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। জয় না আমার বড়িতে লেগে যাচ্ছে না, একবার বাদ কও না জয় শোনার বাংলা কও না, জয় শোনার বাংলা, জয় জয় শোনার বাংলা, জয় শোনার বাংলা, আমি মনিকান্তের রায়রাম মৌলানা মহিউদ্দিন হাজি তোমার জন্য ওয়েট করছিলাম। ঠিক সময় এসে বলেছ, তোমার মুখলেসটা ভাড়াতে দিয়ে দাও। তোমার হাতে টিকা দেবো না, আমি দেবো পর আমি দেবো কেটে। মাই সেলফ কন্ডাক্ট স্যার। আপনি তাহলে বিদ্রোহী বাহিনীর অবদ্ধ দূত। এই লোকগুলোকে আমার কাছ থেকে সরে যেতে বলো। একদম দৌড়ানো। Soldier, about turn! Just forward! ওই স্বাধীন বাঙালি ছেলেটার হাতে বাঁধন তুলে দিতে বলো। বাহাদা কমিও। আরে খোল না, তাতে খোল। হাজি সাহেব, তুমি পালিয়ে যাওনি? তুই হাসানকে বাঁচাতে গেছিস? তাহলে তুমি কি ভেবেছিলে
আমি আমি মানুষ নই, আমি সত্যি আমার একটা জিনিস খুব ভালো লাগছে হাজির সাথে, সেটা হচ্ছে এই বাঙালি ছেলেটা বেঁচে যাওয়ার জন্য। আমরা পোশাকটা পাল্টাই কখন তাড়াতাড়ি পাল্টা। স্বাধীন বাংলাদেশের এই নির্মাণের সীমান্তটা পৌঁছে দেওয়ার আগে আমার ছুটি নিয়ে আসতে পারি। আমার আরো ভালো লাগে তুমি স্বেচ্ছায় তুলে নিয়েছো আমার তো চিন্তা। এখন তো দায়িত্ব তোমার। মানে কি? আমার বর্তমানে দরগায় চিরাগ জ্বালাবে, মসজিদে আজান দেবে। কেন সারা? আশা করি আপনারা এতদিনে বুঝতে পেরেছেন যে একটা জাতিকে এভাবে দাঁড়িয়ে রাখা যায় না, তাদের হাতে বেরোচ্ছি না। বুঝলা, স্বর্গ হইতে বিদায়। এইটা এইটা হচ্ছে চলুন হাজির সাহেব, এবার আমরা ওই ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করি। যারা আমাদের কি অর্ডার দিয়ে যাচ্ছেন? তোমরা সব পালিয়ে যাও। কোথায় যাবে তারা? বেড়াকে? চুপ! যান নালে! তাই তো মনে হচ্ছে। তাই তো এখানে। কি করলো? আরে চলো, তোদের মনে রাখছি। ট্রাক খোলা করি, চলো। সবার আগে তোমরা প্রতিরক্ষা বাহিনী গঠন করো। আগে দেশের আজাদি, তারপর ব্যক্তিগত কর্মচারী। আর খেলা কি করছেন? কি পুরা পাল্টে গেলেন আপনি? আরে ওরে সামনে কি বিদ্যাটা তো তুমি দিয়েছিলে। খেলা তো নিজে সাজে না, যে খেলে সেটাকে সাজে। আপাতত এই খেলাটা আমার। তোমার এখন কত কি বিলুকি হাসান ভাই বিলুকি আগে ওই খান সারাদের দড়িয়া পার করে আসি। জয় সোনার বাংলা, জয় জয় সোনার বাংলা, জয় সোনার বাংলা। ওরে ওরে বাংলা আপনার ঘরে বাড়ি ওরে মা বাবাদের মাঝে মুই লাগাই আড়াআড়ি ওরে মা বাবাদের মাঝে মুই লাগাই আড়াআড়ি ওই বন্দি দৌড়ায় আমার আপনার ঘরে বাড়ি হীরামণি আর তোতামণি পানির জান্নাত খাড়ি মনের সুখে গাইয়ে মুই নাও তো গানের খাড়ি তোরে মনের সুখে গাইয়ে মুই নাও তো গানের খাড়ি ময়ূর সঙ্গী লৌকায় আমার মেঘনার ঘরে বাড়ি আজকে আমাদের নাটকের আগেও নাটক ছিল, অবশ্য করতে একটু সময় লেগেছে, তাই হয়তো একটু রাষ্ট্রীয় হয়ে গেছে। আমি সময় নেব না, বলে দিই আমাদের এই নাটকের আলোক পরিকল্পনা করেছে দীনেশ পোদ্দার, অপারেট করছে মনোজ প্রসাদ, আমাদের আবহ করেছেন নগেন দত্ত, অপারেট করছেন সৌমেন দত্ত, আমাদের স্টেজ ক্রাফট করেছেন পার্থ মজুমদার, মদন হালদার এটা নির্মাণ করেছে। আমাদের রূপসজ্জার দায়িত্বে আছেন শম্ভু বাড়ি। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, কলাকুশলীদের নাম বলার সময় নিচ্ছি না, মোটামুটি গৌতম আছে।
তুমি